এই মুভিটি হচ্ছে মালয়েশিয়ার। গল্পের শেষে আপনিও চমকে যাবেন। মুভির মধ্যে টুইস্টের উপর টুইস্ট আছে। এই চ্যানেলটি নতুন। আপনাদের যদি মুভিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। বেশি দেরি না করে গল্পটা শুরু করে ফেলি। গল্পের শুরু হয় মালয়েশিয়ার একটা গার্লস স্কুলে। কিছু মেয়ে স্কুলের প্রোগ্রামের জন্য রিহার্সাল করছিল। সেখানে এক মহিলা ক্লিনারের কাজ করে। তার নাম লিয়ান। লিয়ানের মেয়ে টম এই স্কুলে পড়াশোনা করে। তারা যখন রিহার্সাল করছিল তখন ছাদের উপর থেকে অঝরে পানি পড়ছিল, কারণ ছাদের উপরে একটু লিকেজ ছিল। এর জন্য সে অনবরত সেই জায়গাটা মুছতেই থাকে। এই কারণে স্কুলের হেড স্যার মিস্টার তাই একজন রিপেয়ারম্যান নিয়ে আসে। তার নাম হচ্ছে জাইফো। তিনি এই স্কুলে বিভিন্ন রিপেয়ারের কাজ করে থাকে। মিস্টার তাইয়ের একটা মেয়ে আছে যে এই স্কুলে পড়াশোনা করে। মেয়েটির নাম হচ্ছে এনজি। এনজি দেখতে পায় তার বাবা ওই মহিলাটাকে একটু বেশি অ্যাটেনশন দিচ্ছে, যেটা তার একটু পছন্দ হয়নি। স্কুল শেষ হয়ে গেলে তার মেয়ে টনকে খুঁজতে থাকে। তখনই আমরা দেখতে পাই এনজি আর তার ফ্রেন্ডরা মিলে টংকে বুলি করছে। টংকে ওয়ালের সাথে বেঁধে তার সাদা গায়ে আঠা লাগিয়ে দিয়েছে। টং কথা বলতে পারে না। এনজির ফ্রেন্ডরা তাকে কথা বলার জন্য অনেক জোর করতে থাকে। টং কান্না করতে থাকে। সে কিছুই বলতে পারছে না, চুপচাপ করে এইসব সহ্য করে যাচ্ছে। স্কুলের কিছু মেয়ে টংকে দেখতে পায় এই অবস্থায়, কিন্তু তারা সাহস পায়নি টংকে এসে হেল্প করার। কারণ এনজির বাবা স্কুলের হেডমাস্টার ছিল, তার কারণে সে যাকে ইচ্ছে তাকে বুলি করতে পারত। এমনকি সিকিউরিটি গার্ড এসেও এখান থেকে চুপ করে চলে যায়। এনজি টংয়ের মুখে চুলে আঠা লাগিয়ে দিয়ে বলে, তোমার মা আমার বাবাকে সিডিউস করতে চায়। তোমার মাকে বলো আমার বাবা থেকে যেন দূরে থাকে। টংকে কিছুক্ষণ অত্যাচার করে সেখান থেকে তারা চলে যায়। যাওয়ার সময় টংয়ের মার সাথে তাদের দেখা হয়। টংয়ের মা যখন রুমে আসে টংয়ের এরকম অবস্থা দেখে সে একদম ভেঙে পড়ে। তার সারা গায়ে একদম আঠা লাগানো ছিল, তাই তার চুলগুলো কেটে ফেলতে হয়। টংয়ের হাত পা খুলে দিয়ে দেয়াল থেকে নামিয়ে তার মা তাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। স্কুল শেষ হয়ে গেলে এনজি 3 বন্ধু একটা পুরনো বাড়িতে আসে। তারা যখন এনজিকে ফোন দেয় এনজিকে বলে আসতে, এনজি বলে আমি অসুস্থ, আমি এখন যেতে পারবো না। তারা 3 জন সেখানে মজা করতে থাকে। তাদের মধ্যে একজন কিছু একটা দেখে সামনে এগিয়ে যায়। বাকি 2 জন খেয়াল করে আরেকজন তাদের মধ্যে নেই। তারা যখন তার ফ্রেন্ডকে খুঁজতে যায় তখনই তারা দেখতে পায় তার ডেড বডি। তখন তারা রেনকোট পরা একটি লোককে দেখে সেখান থেকে পালাতে থাকে। তারা অনেক চেষ্টা করলেও সেখান থেকে পালাতে পারে না। সেই ব্যক্তিটি তাদের দুজনকে মেরে ফেলে। তখনই আমরা দেখতে পাই ঠিক একই রকম রেনকোট পরে লিয়ান তার বাড়িতে বাগানে কাজ করছিল। কেউ একজন লুকিয়ে লুকিয়ে তাদের ভিডিও করছিল। হঠাৎ করে লোকটির ফোন বেজে ওঠে। লিয়ান বুঝতে পারে কে একজন তাদের লুকিয়ে ভিডিও করছে। সে যখন তাকায় তখন কাউকেই দেখতে পায় না। যে 3 জন মেয়েকে মার্ডার করা হয়েছে তাদের বাবা মা পুলিশের কাছে রিপোর্ট করেছে। মিস্টার টাই তার মেয়েকে জিজ্ঞেস করে এই ব্যাপারে সে কিছু জানে কিনা। এনজি বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না। তখনই লিয়ান তার বাগান থেকে একটা ফল দিয়ে চা বানিয়ে নিয়ে আসে আর বলে এই গাছটা তার স্বামী লাগিয়েছিল। লিয়ান বলে এই স্কুলে সবার সাথে টং ঠিক করে মানিয়ে নিতে পারছে না। আমার মনে হয় সে স্পেশাল স্কুলে ভালো থাকবে। মিস্টার তাই তখন বলে সে এই স্কুলে থাকলে ঠিক মতো তাড়াতাড়ি সব কিছু শিখতে পারবে। সে তো কিছুদিন আগে এই স্কুলে এসেছে। টংকে যদি অন্য স্কুলে পাঠানো হয় তাহলে এই স্কুলের রেপুটেশন খারাপ হয়ে যেতে পারে। মানুষ এই স্কুল সম্পর্কে নানা রকম কথা বলতে পারে। তখন লিয়ান তাকে সরাসরি সবকিছু বলে দেয়। তার মেয়ে টংকে যদি এই স্কুলেই রাখতে হয় তাহলে তার মেয়ে এনজিকে একটু ঠিক করে দেখে শুনে রাখতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই যেই জায়গায় মেয়েগুলোর মার্ডার হয়েছিল সেই জায়গায় পুলিশ যায়। তবে অবাক করার বিষয় হচ্ছে এখানে কোনো লাশই নেই, কিন্তু টঙের সেই কাগজ দিয়ে পাখিটা সেখানে পায়, যেটা সেই মেয়েগুলোই এখানে নিয়ে এসেছিল। তার জন্য পরের দিন পুলিশ স্কুলে আসে। তারা ভাবে হয়তোবা টং এই ব্যাপারে কিছু হলেও জানে। তারা টংকে একটা রুমে নিয়ে গিয়ে অনেকগুলো প্রশ্ন করে আর বলে তুমি কিছু জানলে এই খাতার মধ্যে সবকিছু লিখো। টং তাদেরকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। লিহান এইসব জানতে পেরে টংয়ের কাছে দৌড়িয়ে আসে। পুলিশ টংকে সেই পাখিটা দেখিয়ে বলে এটা কি তোমার? টংয়ের মা তাদেরকে বলে লাস্ট ফ্রাইডে টংয়ের শরীরটা অনেক বেশি খারাপ ছিল, তাই টংকে আমি বাসায় নিয়ে এসেছি। একটা পুলিশ জিজ্ঞেস করে আপনি কি করে জানলেন আমরা লাস্ট ফ্রাইডের কথাই জিজ্ঞেস করছি? লিয়ান বলে এই কথা সবাই জানে, সেদিনের প্রোগ্রামের পর কিছু মেয়ে নিখোঁজ হয়ে গেছে। পুলিশ অফিসারটা রেগে বলে আমি সবকিছু টংয়ের কাছ থেকে জিজ্ঞেস করছি, আপনার কাছে না, তাই আপনি একটু চুপ থাকেন। লিয়ান তার মেয়েকে বলে তুমি যা কিছু জানো এই পেপারে সবকিছু লিখে দাও। লিয়ান অনেক বেশি ভয় পেয়েছিল, সে এখানে কিছুই লিখতে পারে না। অন্যদিকে এনজিকে জিজ্ঞাসা করার জন্য ডেকেছে, কারণ এনজি সেই মেয়েগুলোরই ফ্রেন্ড ছিল আর মেয়েগুলো লাস্ট তাকেই ফোন দিয়েছে।
এনজি বলে প্রোগ্রামের দিন সে পানিতে পড়ে গিয়েছিল, এর কারণে তার জ্বর আসে। অসুস্থ থাকার কারণে সে তার ফ্রেন্ডের সাথে সেদিন দেখা করতে পারেনি। এনজি তার মেডিকেল রিপোর্ট দেয়, এর কারণে পুলিশ তাকে আর কিছু জিজ্ঞেস করে না। এরপরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই টং তার নতুন ক্লাসে এসেছে। সে ক্লাস করার টাইমে একটা ড্রয়িং করছিল। ড্রয়িংয়ে আমরা দেখতে পাই একটা লোক মাটিতে পড়ে আছে, তার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে আর তার পাশে রয়েছে অসংখ্য চারা গাছ। টং সেই ড্রয়িংয়ের কাগজটি কেটে সেই পাখি বানিয়েছিল। স্কুলে সে 3জন মেয়ের বাবা মা আসে, সবাইকে জিজ্ঞেস করে তোমরা কি কিছু জানো আমার মেয়ে সম্পর্কে। তারা লিয়ানা আর টংকে জিজ্ঞেস করে তাদের ব্যাপারে। তারা বলে আমরা কিছুই জানি না, যদি আমরা কিছু জানতে পাই তাহলে আপনাদের অবশ্যই জানাবো। এই বলে তার মেয়েকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর তারা একটা দোকানে আসে। টং ভিজে গিয়েছে, এর কারণে দোকানদার তাকে মুছে দিতে নেয়। টংয়ের মা তাকে বাধা দেয়। দোকানদার বলে তোমার হাজবেন্ড অনেক ভালো মানুষ। অনেক বেশি ভালো মানুষ। টং তার নিজের মেয়ে না হওয়া সত্ত্বেও তোমাদের অনেক বেশি সে খেয়াল রেখেছে। দোকান থেকে বের হওয়ার সময় টং দেখতে পায় কেউ একজন তাদের ফলো করছে। তারা যখন বাড়িতে আসে তখন দেখতে পায় এই বাড়িতে নতুন একটা ভাড়াটিয়া এসেছে। এই ভাড়াটিয়া আর কেউ নয়, লিয়ানেরই কলিগ, যে স্কুলে তার সাথেই কাজ করে। জিনিসগুলো উপরে ওঠানোর সময় একটা লোক ভুল করে টঙের সাথে ধাক্কা খেয়ে যায়। এতে লিয়ানের অনেক বেশি রাগ হয়। বাড়ির মালিককে বাগানের কিছু ফল দিয়ে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এনজি স্কুল বাসে এসে বসে। সে দেখে বাসের ভিতরে কেউ নেই। তখনই একটা লোক এসে বাসের জানলা ভেঙে ফেলে আর বাসের ভিতরে ঢুকে পড়ে, তাকে আক্রমণ করতে থাকে। এরপর সেই লোকটি এনজিকে মেরে ফেলে। কে সেই লোক, কেন সবাইকে মারছে এভাবে, এগুলো আমরা গল্পের শেষে জানতে পারবো। এইদিকে স্কুলের একজন টিচার রিটায়ার্ড হবে, আজকেই তার শেষ দিন। লিয়ান টিচারকে তার বাগানের অনেকগুলো ফল দেয়। লিয়ান সব সময় সবার খেয়াল রাখতো, তার কারণে সবাই তাকে অনেক বেশি পছন্দ করত। ফ্র্যাঙ্ক তাকে গাড়িতে করে বাসায় পৌঁছে দেয়। এইদিকে স্কুলের প্রোগ্রাম শুরু হয়ে যায়। হেড স্যার তার মেয়ের এনজির খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। অন্যদিকে কিছু লোক উপরের ভাঙা অংশগুলো ঠিক করছে। প্রোগ্রাম শুরু হয়। সে তার মেয়েকে ফোন করে। সে বুঝতে পারে এই ফোনটা আশেপাশে কোথাও বাজছে। এরপর সে যখন অনুষ্ঠান শুরু করতে যাবে তখন সে দেখতে পায় তার মেয়ের লাশ উপর থেকে বাঁধা অবস্থায় ঝুলতে থাকে। সব স্টুডেন্ট ভয় পেয়ে আশেপাশে ছুটতে থাকে। কিছু সাংবাদিক তাদের প্রশ্ন করলে তারা টঙের নাম বলে। লিয়ান সবকিছু জানতে পেরে স্কুলে টংকে খুঁজতে থাকে। সে কোথাও রংকে খুঁজে পায় না, তাই সে এক দৌড়ে বাসায় চলে আসে। তখন তার মনে পড়ে অনেক দিন ধরে কেউ তাদের ফলো করছিল। পুলিশ হেড স্যারকে জিজ্ঞেস করে আপনার কি কারোর প্রতি সন্দেহ হয় কি না। সে বলে স্কুলে কোনো একজন লোকই মেয়েদের ছবি তুলতো আর ভিডিও করতো। আরেকজন হচ্ছে জাইফো, যে সমুদ্রের মধ্যে সব কিছু হারিয়ে ফেলেছে। গত বছর তার মেয়েটাও মারা গেছে। ফ্যাংয়ের অনুরোধে আমি এই স্কুলে তাকে একটা চাকরি দিই। এইদিকে লিয়ান বাড়ির সিসিটিভিতে জাইফোকে দেখতে পায়। তখন তার সন্দেহ হয়। সে দেখতে পায় টঙের ঘড়িটি নিচে পড়ে আছে আর কাছে লেগে থেকে টঙের রক্তের দাগ। সে কল্পনা করতে থাকে কিভাবে তার মেয়েকে টেনে হিঁচড়ে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। সে সন্দেহ করে জাইফোই টংকে কিডন্যাপ করেছে, তাই তার রুমে ঢোকার চেষ্টা করে। এর কারণে সে নিচে পড়ে যেয়ে প্রচুর পরিমাণ ব্যথা পায়। তবুও সে বসে না থেকে অনেক কষ্ট করে তার রুমে পৌঁছে যায়। ভিতরে সব জায়গায় টংকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে টং ছিল না। তখনই জাইফো তার রুমে আসে আর টংয়ের মা তা বুঝতে পেরে বেডের নিচে লুকিয়ে পড়ে। তখনই লিয়ানের ফোনটা হঠাৎ করে বেজে ওঠে। ভাইব্রেশনের কারণে সে আর বুঝতে পারে না লিয়ান যে এই রুমের ভিতরেই আছে। জাইফো যখন ড্রেস চেঞ্জ করছিল তার হাত থেকে সেই চাবিটা পড়ে যায়, যেটা বেজের সামনেই ছিল। যেটা তুললে লিয়ানকে সে দেখে ফেলবে। তখনই বাড়ির মালিক আসে আর তার কাছে সাহায্য চায়। এই যাত্রায় লিয়ান বেঁচে যায়। কোনো মতো লিয়ান সেখান থেকে চলে যায়। পুলিশ লিয়ানের কাছে আসে জিজ্ঞাসা করতে। লিয়ান জানায় আমার মেয়ে প্রোগ্রামের পর থেকেই নিখোঁজ রয়েছে। সিসিটিভি চেক করে পুলিশ দেখতে পায় জাইফো ডাস্টবিনে কিছু একটা রাখছে। লিয়ান দেরি না করে সব ব্যাগগুলো দেখতে থাকে, কিন্তু সেখানে কোনো কিছুই খুঁজে পায়নি। লিয়ান একটা ফোনের আওয়াজ পায়। সে বুঝতে পারে সেই লোকটি এখানে আছে। যখন তার পিছু করে তখনই তার গাড়ির সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পুলিশ এসে যখন মাস্ক খুলে দেখে তখনই সে দেখতে পায় পুলিশ অফিসারের নিজের ছেলে। সেই ছেলেটি সে এতদিন বাড়িতে ছিল না, এতদিন ধরে সেই মেয়েদের এই ভিডিওগুলো করছিল। এই স্বভাবের কারণে তার ছেলেকে অনেক মারধর করেছে, কিন্তু তাতেও তার কোনো কিছু হয়নি। তারা দেখতে পায় ক্যামেরার মধ্যে অনেক মেয়ের ভিডিও আছে, সেখানে টঙের কিডন্যাপ হওয়ারও ভিডিও ছিল। লিয়ান ছেলেটিকে জিজ্ঞেস করে কেন সে পুলিশকে ফোন করেনি।
লিয়ান বলে সে কেন টংকে বাঁচায়নি সেই সময়। ছেলেটি বলে আমি শুধু তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। এই কথা শুনে লিয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। তার ছেলের এই কথাটা পুলিশ অফিসারও শুনতে পায়। সে ভালো করে ভিডিওগুলো দেখতে শুরু করে। সেই ভিডিওতে দেখা যায় লিয়ান মাঝে সাঝে টংকে প্রচুর পরিমাণ মারধর করত। লিয়ান বলে সে শুধু তার মেয়েকে শুধু শিক্ষা দিচ্ছিল, এর সাথে টংয়ের কিডন্যাপের কোনো কানেকশন নেই। পুলিশ লিয়ানকে পুলিশ স্টেশনে থাকতে বলে জাইফুকে খুঁজতে শুরু করে। থানায় সেই স্কুলে আরেকজন টিচারকে আনা হয়। লিয়ান তখন একটা চাবি দেখতে পায়। সেই চাবিটা সে জাইফুর কাছে একবার দেখেছিল। লিয়ান যখন চাবিটা সম্পর্কে জিজ্ঞেস করে তখন জানতে পারে এই চাবিটা হলো চ্যারিটি ফাউন্ডেশনের। লিয়ানের সন্দেহ হয় হয়তো বা জাইফু টংকে সেখানেই লুকিয়ে রেখেছে। সে পুলিশ স্টেশন থেকে পালিয়ে চ্যারিটি ফাউন্ডেশনে চলে আসে। অন্যদিকে জাইফু মিস জোকে নিয়ে চ্যারিটি ফাউন্ডেশনের দিকে যাচ্ছিল। জো গাড়িতে একটা ফ্যাংয়ের বই দেখতে পায়। সে বলতে থাকে চ্যাং অনেক ভালো মানুষ, সে তার জীবনে অনেক মানুষকে বাঁচিয়েছে, অনেক মানুষকে ধর্মের পথেও এনেছে। সে সারা জীবন সত্যের পথে ছিল। সেই রাস্তার মধ্যে পুলিশ দেখতে পেয়ে গাড়ি অন্যদিকে ঘুরিয়ে নেয়। কেউ একজন জোকে ফোন দিয়ে বলে জাইফু একজন ক্রিমিনাল। বাইরে বৃষ্টি হচ্ছিল, নেটওয়ার্কে অনেক সমস্যার কারণে সে কোনো কিছুই বুঝতে পারে না। কিন্তু যখন রেডিও অন করে সে এক কথা শুনতে পায় সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন সে জাইফুকে বলতে থাকে আমি এসব কথা বিশ্বাস করি না, আমি জানি তুমি অনেক ভালো। কিন্তু জাইফু তার কথা কোনো উত্তরই দেয় না। সে তার মতো গাড়ি চালাতেই থাকে। এখন পুলিশ লিহানের বাসায় আসে চেক করতে, কারণ এখন লিহানও তাদের কাছে সমান পরিমাণ দোষী। পুলিশ সেখানে একটা ফোন পায়। সেই নাম্বার দিয়ে লিহানকে ফোন দেয়। লিহান ভাবে তাকে টং হয়তো বা ফোন করেছে। লিহান যখন ফোন রিসিভ করে পুলিশে তখন কিছুই বলে না। পুলিশের কিছু একটা সন্দেহ হয়। একজন পুলিশ অফিসার বলে লিহানের হাজবেন্ডের সম্পর্কে খোঁজ নিতে। লিহান চ্যারিটি ফাউন্ডেশনে এসে পৌঁছায়। সেখানে 3টা মেয়ের লাশ পায়। এগুলো থেকে সে অনেক বেশি ভেঙে পড়ে। সে অনেক বেশি কান্না করতে থাকে, আশেপাশে টংকে খুঁজতে থাকে। সে মনে মনে গডের কাছে প্রার্থনা করতে থাকে যাতে টংকে এরকম অবস্থায় না খুঁজে পায় যেন। জাইফু একটা বাড়িতে এসে নিজের মেয়ে হেজুনের কথা মনে করে। টং আর হেজুন অনেক ভালো বন্ধু ছিল। হেজুন মানসিকভাবে একটু অসুস্থ ছিল। হেজু তার জন্মদিনে জাইফুর কাছ থেকে একটা কেক চেয়েছিল। জাইফু তার মেয়ের ইচ্ছা পূরণ করবে এই কথাটা সে দিয়েছিল। যেদিন তার জন্মদিন ছিল এনজি আর এনজির গ্রুপের বন্ধুরা তাকে সেদিন বুলি করতে থাকে। হেজুকে জোর করে কাটা দিয়ে একটা ক্রাউন পরায়, তার কারণে তার মাথা দিয়ে রক্ত বের হতে থাকে। তার মাথার চুল কেটে তাকে খাওয়ায়, তাকে অনেক মারধর করতে থাকে। এই সব কিছু আবার তাদের গ্রুপের একজন ভিডিও করতে থাকে। হেজু একটা কবুতর অনেক বেশি পছন্দ করত। তারা এই কবুতরটাকে ধরে নিয়ে আসে। হেজুকে তারা ব্ল্যাকমেল করতে থাকে আর বলে কাছের এখানে দাঁড়াতে, না হলে কবুতরটাকে তারা মেরে ফেলবে। হেজু বাধ্য হয়ে সেই গ্লাসের উপর যেয়ে দাঁড়ায়। হেজু কান্না করতে থাকে, তাদেরকে ছেড়ে দিতে বলে কিন্তু তারা কোনো কথাই শোনে না তার। তখনই টং এসে এই সব কিছু দেখতে পায়। হেজু কান্না করতে করতে টংয়ের কাছে সাহায্য চায়। টং তার ব্যাগ থেকে একটা কাঁচি বের করে সামনে এগিয়ে যায়। তখনই লিয়ান এসে টংকে সেখান থেকে জোর করে নিয়ে যায়। লিয়ান এটা ভালো করে জানে তাদেরকে যদি বাধা দেয় তাহলে লিয়ান আর টংয়ের অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। টং তার মাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যাতে তার বন্ধুকে সে সাহায্য করে। এই কথা শুনে লিয়ানের মা এগিয়ে যায়। যখন লিয়ান তার মেয়েকে নিয়ে চলে যায় তখন হেজুংয়ের আর কোনো আশা থাকে না যে তাকে কেউ বাঁচাবে, তাই সে কাচের উপর এসে দাঁড়ায়। সেই গ্লাসটি ভেঙে হেজুং একদম মাটিতে পড়ে যায়। টং তার সবচেয়ে ভালো বন্ধুকে বাঁচাতে পারে না। জাইফু তার মেয়ের কথা ভেবে কান্না করতে থাকে। জাইফুর মেয়েকে যারা মেরেছে তাদের সবাইকে সে নির্মমভাবে মেরেছে। তার মেয়েকে যেই পরিমাণে অত্যাচার করেছে ঠিক তেমন অত্যাচার করে তাদেরকে মেরে ফেলেছে। এরপর জাইফু একটা হাতুড়ি নিয়ে স্যাংয়ের কাছে আসে। সে স্যাংকে মেরে সেখানে আটকে রেখেছে। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় সে যখন ক্লাস নিচ্ছিল। হেজুং উপর থেকে সেই ক্লাসরুমে এসে পড়ে। সে সেই 4জনকে দেখতে পেয়েছিল। জাইফু যখন তার মেয়ের জন্য কেক নিয়ে এসেছিল তখন তাকে এই অবস্থায় দেখতে পায়। তার একমাত্র মেয়েকে এই অবস্থায় দেখে সে একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। সে বারবার অ্যাম্বুলেন্সের কথা বলতে থাকে কিন্তু কেউ তাকে সাহায্য করে না। ফ্যাং ভালো করেই জানতো যদি হেজু কোনোভাবে বেঁচে যায় তাহলে এই স্কুলের বদনাম হবে, যার কারণে অনেক বেশি সমস্যা হয়ে যেতে পারে। তার কারণে তাকে কোনো রকম সাহায্য করে না। সে একা একা তার মেয়েকে হসপিটালে নিয়ে যায়। পরের দিন যখন জাইফু সিসি ক্যামেরার ফুটেজ চায় তখন সে বলে সিসি ক্যামেরাটা ভাঙা ছিল আগের থেকেই।
জাইফো কোনো উপায় না পেয়ে পুলিশের কাছে আসে রিপোর্ট করতে। সেখানে এসে হেড স্যারকে পুলিশের সাথে দেখতে পায়। পুলিশ তাকে জানায় হেতুন সুইসাইড করেছে। তখন সে সবকিছু বুঝতে পারে কি হয়েছে। নিজের মেয়েকে বাঁচানোর জন্য হেডমাস্টার মিথ্যা কথা বলছে, তার মেয়েকে সুইসাইড বলে এটা প্রমাণ করে দিচ্ছে। জাইফো ফ্র্যাঙ্ককে বলে সে তাকে বিশ্বাস করেছিল। কেন আপনি সবাইকে সত্যি কথা বলেননি? তখনই লিয়ান জাইফোকে পিছন থেকে অ্যাটাক করে। সে জানতে চায় তার মেয়ে টং কোথায়, সে তাকে কোথায় লুকিয়ে রেখেছে। সে বলে আমি তাকে কবর দিয়ে দিয়েছি। এই কথা শুনে লিয়ান জাইফোকে মারতে থাকে। জাইফো বলে এখন কেমন লাগে তোমার? নিজের সন্তানকে এইভাবে হারিয়ে আমারও ঠিক এমনটাই লেগেছিল। তাদের দুজনের মধ্যে অনেক মারামারি হয়। লিয়ান অনেক বেশি আহত হয়ে পড়ে। জাইফো তখন ফ্র্যাঙ্ককে কাঁধে করে নিয়ে যেতে থাকে। জাইফো জোকে গাড়িতে দেখতে পায় না, সে বুঝতে পারে জো লুকিয়ে আছে। জাইফো জোকে খোঁজার চেষ্টাও করে না, সে তখন সেখান থেকে বের হয়ে যায়। জো তখন লিয়ানকে সাহায্য করে। তারা দুজন জাইফোকে ফলো করে। জাইফো তখন দেখতে পায় তাকে লিয়ান ফলো করছে। লিয়ান অনেক জোরে ড্রাইভ করছে, এর কারণে জো তাকে তার স্পিড কমাতে বলে। লিয়ান কোনোভাবেই তার কথায় রাজি হয় না, এর কারণে তাদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টের কারণে জো সেখানেই মারা যায়, কিন্তু লিয়ান কোনোভাবে বেঁচে যায়। সে কোনো মতো করে জাইফোর গাড়িতে আসে। লিয়ান আবারও জাইফোকে অ্যাটাক করে, তাদের দুজনের মধ্যে হাতাহাতি হতে থাকে। জাইফো তখন লিয়ানকে বলে তোমরা সবাই পাগল, তুমিও পাগল। জাইফো বলে তোমাদের কারোর মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কিছুই বেঁচে নেই। লিয়ান একটা কাঁচের টুকরো দিয়ে জাইফোকে মারতে থাকে আর বলে আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার মেয়েকে তুমি কোথায় রেখেছো? জাইফো বলে দেখো ঠিক তুমি আমার মতোই হয়ে গেছো। তখনই পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে। তখনই আমরা 5 বছর আগের ঘটনা দেখতে পাই। একদিন লিয়ান যখন বাড়ির বাইরে থেকে যখন আসে তখন তার হাজবেন্ডের দেখে চমকে যায়। লিয়ানকে প্রচুর মারধর করতে থাকে, কেন সে বাইরে গিয়েছিল। এই সব কিছুই দূরে দাঁড়িয়ে জোন দেখছিল। জাইফোকে সবাই দেখতে পেয়ে মিডিয়া, সেই মেয়েগুলোর মা বাবা তাকে অনেক ধরনের প্রশ্ন করতে থাকে। পুলিশ জাইফোর কাছে জিজ্ঞেস করতে থাকে টম কোথায়। জাইফো বলে লিয়ানের বাগানে সে তাকে কবর দিয়েছে। পুলিশ সেখানে যেয়ে একটা কঙ্কাল খুঁজে পায়। আরেকজন পুলিশ টঙের বানানো সেই ড্রয়িংটা দেখতে পায়। এতে তারা কিছু একটা সন্দেহ করে, তাদের কাছ থেকে কিছু একটা লুকানো হচ্ছে। আসলে এই ডেড বডিটা লিয়ানের হাজবেন্ডের ছিল, টঙের নয়। লিয়ান তাকে মেরে মাটিতে কবর দিয়ে দিয়েছে। সেখানেই লিয়ান বাগান বানিয়েছে। এই বাগানের ফল সে সবাইকে খাওয়াচ্ছে। পুলিশ জাইফোকে বলে যে ডেড বডিটা পেয়েছে সেটা হলো লিয়ানের হাজবেন্ডের। টঙের ডেড বডি কোথায়? জাইফো তাদেরকে জানায় সে তাকে মুক্ত করে দিয়েছে। এই কথা শুনে সমস্ত সাংবাদিক, সাধারণ মানুষরা জাইফোর যেন শাস্তি হয় এটা বলতে থাকে। তখনই জাইফো ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করে নেয়। অন্যদিকে সেই পুলিশ অফিসারের ছেলে তার বাবাকে 5 বছর আগের একটা ভিডিও ফুটেজ দেয়। পুলিশ তাড়াতাড়ি করে লিয়ানের কাছে এসে সেই ফুটেজটা দেখায়। 5 বছর আগে টঙের বয়স ছিল 9 বছর, তখনই তার সৎ বাবা তাকে মলস্ট করেছিল। লিয়ান তার মেয়ের এই অবস্থা দেখে প্রচুর পরিমাণে অবাক হয়ে যায়। লিয়ান তার মেয়েকে হেল্প করতে চেয়েছিল, কিন্তু তার সৎ বাবা যখনই দ্বিতীয়বার ঠিক একই কাজ করতে নিয়েছিল তখনই টং একটা কাঁচি দিয়ে তার গলায় আঘাত করে আর সে সেখানেই মারা যায়। লিয়ান তার মেয়েকে বাঁচানোর জন্য কিছু না জানিয়ে পুলিশকে সে তাকে সেখানেই কবর দিয়ে দেয়। এর কারণে লিয়ান যখন টঙের হাতে কাঁচি দেখেছিল সেই দিন সে অনেক ভয় পেয়ে গেছিল। সে বুঝতে পেরেছিল তারপর সে কি করবে। এর কারণে সে ভয় পেয়ে সেখান থেকে টংকে নিয়ে চলে গিয়েছিল। লিয়ান পুলিশের কাছ থেকে রিকোয়েস্ট করতে থাকে সে যেন এই কথা কোনোদিনও কাউকে না বলে। সে কান্না করতে করতে বলতে থাকে খুন আমি করেছি, টং কিছুই করেনি, টং একদম নির্দোষ। এই কারণে সে কোনোভাবে চাইতো না টংকে কেউ স্পর্শ করুক, তার কারণে মাঝে মধ্যে টংকে মারধর করত। পুলিশ একজন মার ইমোশন বুঝতে পেরে সেই ভিডিওটা ভেঙে ফেলে। সে সেই ক্যাসেটটি নষ্ট করে ফেলে যাতে টঙের গায়ে কোনো দাগ না লাগে। অন্যদিকে আমরা টংকে একটা ট্রাকের মধ্যে দেখতে পাই। টং ট্রাকের মধ্যে একটা বড় একটা বাক্স থেকে বের হতে থাকে। জাইফো টংকে এই ট্রাকের মধ্যেই রেখেছিল। টঙের কাছে হেজনের সেই কবুতরটাও ছিল। টং সেদিন নিজের ইচ্ছাতেই পালিয়েছিল। এখানে আমরা জানতে পাই জাইফোকে এতদিন টংই সাহায্য করেছিল। টং সেদিনকার ভিডিও জাইফোকে দেয়, সে তার মেয়ের এরকম অবস্থা দেখে কান্না করতে থাকে। টং ডিসাইড করে তার বেস্ট ফ্রেন্ডের প্রতিশোধ নিবে। টং জানে তাকে কেউ লুকিয়ে ভিডিও করে, তাই সেই দিন জাইফোকে নিয়ে কিডন্যাপ হওয়ার নাটক করে।
টং আজকে মুক্তি পেয়েছে এই জীবন থেকে, তার সাথে সাথে জাইফু আর হেজুনও মুক্তি পেয়েছে। তারা দুজন হয়তোবা ওপারে যেয়ে অনেক ভালো থাকবে। এর পরের সিনে আমরা দেখতে পাই টং একটা জেলখানায় বসে গান গাচ্ছে, তার চোখ যেন অনেক কিছুই বলছে। টং হঠাৎ করে এই জেলখানায় কী করছে এটা হয়তোবা আমরা সেকেন্ড পার্টেই জানবো। এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরে আরেকদিন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।